এই দুইটাই ঠিক আছে স্যার। দুটাই ঠিক আছে, তাহলে হলুদটাই রাখি। আচ্ছা, না এটা আমি দেখা যাচ্ছে আমি ছোট ছোট করে দিব, আপনারা বুঝবেন না, এই জন্যই বড় করে দেয়া। কারণ আপনারা তো ম্যাক্সিমাম মোবাইলে আছেন, তাই না? জি স্যার। এই জন্যই সমস্যা। হ্যাঁ, ল্যাপটপ হলে বুঝতেন। এই দেখেন প্রথমটা দেখেন, হোয়াট, আচ্ছা লেখাগুলো পড়তে পারতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, একটা প্রশ্ন দেখেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এথিক্স অ্যান্ড প্রফেশনাল এথিক্স ইন ইঞ্জিনিয়ারিং? এটা একটা ধরেন প্রশ্ন, এইভাবে অ্যাকুরেট থাকবে বিষয়টা এমন না, মানে আমি টপিক গুলা বোঝাচ্ছি, কোয়েশ্চেন সেট মানে প্যাটার্নটা। তাহলে আপনারা তো জানেন, সেদিকে আমি আপনাদের এথিক্স পড়াইছি না? প্রফেশনাল এথিক্স, এথিক্স জেনারেল কথা, জেনারেলি ভালো মন্দ, গুড ব্যাড। প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল গুড অ্যান্ড প্রফেশনাল ব্যাড। ক্লিয়ার? মানে সহজ, জটিল কিছু নাই। এইরকম প্রশ্ন থাকবে, আমি আপনাদেরকে এগুলা ছোট ছোট করে করে আমি আপনাদেরকে ধরুন 15টা প্রশ্ন দিব, 10টা প্রশ্ন আসবে, 15টা প্রশ্ন থাকবে উপরে লেখা, 15টা প্রশ্নের উত্তর ছোট করে লেখা থাকবে, আপনারা যেভাবে পড়বেন ওর মধ্যে থেকে 10টা আসবে, 10টা লিখে দিবেন, কঠিন কিছু নাই। পরেরটা দেখেন, ব্রিফলি এক্সপ্লেইন দ্য অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ এথিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এথিক্স। সংক্ষেপে বর্ণনা করো অরিজিন, উৎস, এবং ইভলিউশন, বিবর্তন, কিসের? এথিক্সের এবং ইঞ্জিনিয়ারিং এথিক্সের। এটা আপনাদেরকে পড়াইছি স্লাইডসে, আমি আবার শর্ট করে আপনাদেরকে হ্যান্ড নোট আকারে দিয়ে দেব, 3 লাইন 4 লাইন করে লিখবেন। ব্রিফলি স্যার এক্সপ্লেইন। কাইন্ডলি একটু আগে ভাগে দিয়েন এক্সামের। আমি আপনাদেরকে উইদিন 3-4 ডেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষা কবে মিড টার্ম? স্যার এখনো কোনো কিছু 23 তারিখের পর। 22 তারিখের পরে। আচ্ছা আচ্ছা, আমি দিব না, শুনেন, আমি ওই যে আমি প্রফেশনালি ইলেকশন সবকিছু মিলাই এক্সট্রিমলি ব্যস্ত থাকাতে ম্যানেজ করতে পারতেছি না এইটাকে লেখার মতো। তাও আপনাদেরকে আমি কিছু কোশ্চেন্স কিন্তু আপনাদের এভাবে তৈরি অ্যাটলিস্ট করছি, ঠিক আছে? অ্যান্সারটা আমি আপনাদেরকে তৈরি করে করে দিয়ে দিব, সমস্যা নাই, পেয়ে যাবেন। আমি এই যে পর্যন্ত মানে 12-14 তারিখ পর্যন্ত একটু ব্যস্ত আছি, এক্সট্রিমলি ব্যস্ত আছি, অনেক আসলে কাজের চাপের মধ্যে একটু আছি। আগে দিলে মানে সবার পক্ষে ভালো, তো মুখস্থ করার একটা বিষয় ছিল তো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কবে পরীক্ষা কবে? সম্ভবত আমি হচ্ছে অ্যাডমিশন স্যারের সাথে কথা বললাম, অ্যাডমিশন স্যার বললো যে 20 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা আছে। মিড টার্ম? জি স্যার। ওকে ফাইন, আমি যদি আপনাদেরকে, কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে স্যার 27 তারিখ থেকে হবে। আচ্ছা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যে দিচ্ছি। আপনারা আমাকে একটু করেন, সিআর আমাকে একটু আবার চাইলে মনে করেন একটু, হ্যাঁ ওকে হ্যাঁ, স্যার, ঠিক একটু আছে। একটু মনে ঠিক করেন। আছে। সত্যি কথা বলতে আমরা এখন একটু মানে হার্শ টাইম যাচ্ছে, তো অফিসে গেলে অনেক কিছু ভুলে যাই আসলে। তো আপনার একটু মনে করেন, তাহলে মনে পড়বে আর কি। দেওয়ার কথা দেখা গেছে আমি দিতে ভুলে গেছি, আমার রেডি করা আছে কিন্তু সেন্ড করতে ভুলে গেছি, এরকম হতে পারে। তো একই দেখেন, প্রশ্নগুলো কি কঠিন মনে হচ্ছে? সহজ, উত্তরগুলো দেখলে সহজ হবে। ডিসকাস দ্য মেজর ethical considerations and their applications in science and technology। এটা আপনাদেরকে পড়াই নেই, পড়াই দিব না, কিন্তু কথা একই। মূল, মেজর মানে তো বুঝেন, ডিসকাস দ্য মেজর এথিক্যাল কনসিডারেশনস, কনসিডার মানে বিবেচনা, হ্যাঁ, মূল এথিক্যাল, মূল বিবেচনাটা ব্যাখ্যা করেন। এই মূল বিবেচনা কিসের? সায়েন্স এবং টেকনোলজি অ্যাপ্লিকেশন করতে গেলে, মানে আমাদের দেশে সায়েন্স এবং টেকনোলজি প্রয়োগে মূল এথিক্সের বিবেচনা কোনটা, বাংলা হচ্ছে এইটা। বুঝাতে পারছি আপনাদেরকে? দেখুন সিআরআই একটু রিপ্লাই দিবেন যে হ্যাঁ স্যার বুঝছি, তাহলে একটু সহজ হয়। হোয়াট আর দ্য এথিক্যাল রেসপন্সিবিলিটিস অফ এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস? তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে এমপ্লয়ি থাকবেন, এমপ্লয়ার থাকবে আপনার কোম্পানি, অথবা যার বাড়ির কাজ করতেছেন বা যার প্রজেক্টে আপনি কাজ করতেছেন, যার সাইটের মালিক তিনি হবেন এমপ্লয়ার, অথবা আপনি যে কোম্পানিতে জব করতেছেন বিআরবি কেবলস, তিনি হবেন এমপ্লয়ার, আপনি হয়ে যাচ্ছেন এমপ্লয়িজ। তাহলে রেসপন্সিবিলিটি বোথ, এমপ্লয়ের কি রেসপন্সিবিলিটি, এমপ্লয়িজ এর কি রেসপন্সিবিলিটি,
এইগুলাতে আপনার জানা থাকাটা খুব জরুরি। এটা আপনার প্রফেশনাল লাইফের জন্যই জরুরি। এইটা আমরা পড়বো, এটা আপনারা পড়বেন। এটা মুখস্থ করার জন্য পড়েন না, এটা জানার জন্য পড়েন। তাহলে বার্গেইন করতে পারবেন। Briefly explain the important factors affecting ethical commitment in organizational setting. এগুলো সব আপনাদের নিজস্ব, আপনাদের প্রয়োজনীয়। এটা কিন্তু এইগুলা যেগুলি ছিল, এই যে এইগুলা ছিল জেনারেল কথাবার্তা, ভুগিচুগি কথাবার্তা, সমাজবিজ্ঞান ক্লাস 7। এই যে দুইটা প্রশ্ন, এইটা হচ্ছে আপনাদের নিজস্ব ক্যারিয়ারের সাথে কানেক্টেড। অর্গানাইজেশনাল সেটিং এ আপনার এথিক্যাল কমিটমেন্টটা কি? আপনাকে যদি আনএথিক্যাল কাজ করাচ্ছে আপনার অথরিটি, সেটা আপনাকে বুঝতে হবে, নাইলে কিন্তু ওই যে কি বলে একটা ডায়লগ আছে না, বলির পাঠা আপনি হবেন কিন্তু, বুঝছেন? তাহলে একটা অর্গানাইজেশনাল সেটিং এ কি আছে এগুলা বুঝতে হবে। আপনি তো শুরুতে চাকরি পাওয়া দরকার, বিয়ে করা দরকার, 20, 30, 25 হাজার 50 হাজার টাকা বেতন দরকার, নিছেন, করলেন, ফাইন করে করে এখন 4-5 বছর একটা সেটেলমেন্টে আসছেন, এখন কোম্পানি সুইচ করবেন, একটা অবস্থানে আসছেন। তো এখন তো আপনার এই জিনিসগুলো বোঝা উচিত, এথিক্স বোঝা উচিত, এথিক্যাল কাম কাজ বোঝা উচিত। এখন আপনি হোল লাইফ টাকার পিছে ঘুরলেন, শেষ বয়সে গিয়া ধরা খাইলেন, ধরা খায়া হ্যান্ডকাপ করলেন, এই হ্যান্ডকাপ দিল হাতের মধ্যে ঢুকায়া। আর বাচ্চা কাচ্চা বিয়ে দিলেন, মেয়ের শ্বশুর বাড়ি বললো, তুমি কি মেয়ে তো বুঝলাম, তোমার বাপ জেলে যায়, দুর্নীতিবাজ। ও কিন্তু জানে আপনি ইঞ্জিনিয়ার মানুষ, ঢাকায় একটা বাড়ি আছে, জানে। ওই বাড়ি দেখেই বিয়ে করতেছে। কিন্তু দেখেন, বিয়ে করার সময় বাংলাদেশে এথিক্স দেখেন, বিয়ে করার সময় খুঁজে কোন মেয়ের, হ্যাঁ, তা না আমার কথাই বলি, হ্যাঁ, মানে আমার কথা বলতে মানে আমার মতন প্রফেশন বা যে কোনো প্রফেশন লোকজন জেনারেলি যেটা করতে সেটা হবে, আচ্ছা মেয়ে বিয়ে দিতে যাব, ইসের পছন্দ না, পারিবারিক, প্রথমে আমার জন্য আমার আত্মীয় স্বজন কি করবে, খুঁজবে, ঢাকায় বাড়ি আছে এমন মেয়ে আনতে হবে। জেনারেল কনসিডারেশন বলতেছি, জেনারেল বিবেচনা। আচ্ছা গুড, তাহলে বাড়ি আছে, ফাইন, একটা পাইলাম, ধরেন এক্সাম্পল একটা মেয়ে। আর মেয়ের বাপ কি করে, ইঞ্জিনিয়ার ছিল, এরপরে হচ্ছে কি ছিল, এই সরকারি অমুক প্রজেক্টে চাকরি করতো, শিক্ষা প্রকৌশলিতে করতো, জনস্বাস্থ্য প্রকৌশলিতে করতো, অমুক জায়গায় চাকরি করতো, কি ছিল, জেলা শিক্ষা অফিসার, কি ছিল, অমুক তমুক, এই জায়গায় ঢাকায় 5 তলা বাড়ি আছে। আমি কিন্তু বিয়ের সময় ভাবলাম না যে তার তো এই 5 তলা বাড়ি হওয়ার কথা ছিল না, তার তো গ্রামে 2 তলা বাড়ি করার খবর হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি কিন্তু বিয়ের সময় তারে মানে জানি, ইনডিরেক্টলি জানি সে ঘুষখোর, কিছু কইলাম না, চাকরি করতেছে। হঠাৎ করে ধরা খেয়ে গেল, ধরা খেয়ে ওই যে হ্যান্ডকাপ পড়লো, এই হ্যান্ডকাপ পড়লো। এখন আমি আবার ঠিকই ওই মেয়েরে বলতেছি, তুমি তো ঘুষখোরের মেয়ে, তুমি আর কর্তুক ভালো হবা। কিন্তু আমি বিয়ে করার সময় কি জানলাম না যে সে যে ঘুষখোর ছিল? বলেন তো জি স্যার, বাংলাদেশের। ঘুষখোর। হ্যাঁ, তা আমি তো জানতাম, জেনে শুনে বিয়ে করছি, কিন্তু এখন খোঁচা মারবো আবার ওইটা। তো সে সে সবকিছু ভালো দেখবেন জীবনে, ভালো ভালো স্কুলে ভর্তি করাইছেন, ভালো জায়গায় পড়াইছেন, পড়ায় টড়ায় খুব বড় জায়গায় ভালো জায়গায় বিয়ে দিছেন। এরপর জীবনে এই এথিক্স মানেন নাই, অর্গানাইজেশনাল সেটিংস বোঝেন নাই, হ্যাঁ, আপনার এমপ্লয়ার আপনাকে দিয়ে আকাম কুকাম করাইছে, শেষ বেলায় এসে তারা বাঁচার জন্য বলির পাঠা আপনাকে বানাইছে। কেন? আপনাদের স্টার্টিং ছোট পোস্ট থেকে। পুলিশে যায় দেখবেন ধরা খায় কে জানেন? ধরা খায় হচ্ছে এসআই, তারপরে খায় ওসি, ম্যাটার এর থেকে বেশি সিরিয়াস হলে ধরা খায় এসপি। এর উপরে কেউ ধরা খায় না, এরা হয় বলির পাঠা। 100%-এর মধ্যে এরা হয় হচ্ছে গিয়া 50%, এরা হচ্ছে গিয়া 40%, এরা হচ্ছে গিয়া 10%। বুঝাতে পারছি আপনাকে? তো আপনার এদেরকে সাসপেন্ড করবে, কোনো কিছু একটা খেলা হয়েছে, এই ওদেরকে প্রত্যাহার কর, ক্লোজ। তো আপনারা তো ওইসব পোস্টে থাকবেন, খুব বড় পোস্টে যে যাবেন এখনই বিষয়টা এমন না, বিজনেস না করলে। হ্যাঁ, বাংলাদেশে তো বড় পোস্ট কারা, বড় পোস্ট হচ্ছে গিয়া যিনি বিজনেসম্যান তিনি, যিনি বিআরবি কে বলছেন মালিক, মালিকের পোলা, এরা হচ্ছে বড় পোস্ট, আপনারা হচ্ছেন এমপ্লয়ি। বুঝাতে পারছি? তো ওই বলির পাঠা হবেন আপনি, শেষ বয়সে গিয়া হ্যান্ডকাপ পরবেন। এই হ্যান্ডকাপ পরার পরে তখন দেখবেন যে মেয়ে শ্বশুর বাড়িতে সমস্যা। তো 3-4 বছর চাকরি করার পর একটা অবস্থায় যাবেন, তখন এই এথিক্স গুলো বুঝতে হবে আপনাকে, এথিক্যাল কমিটমেন্ট বুঝতে হবে, অর্গানাইজেশনাল সেটিং বুঝতে হবে, এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি বুঝতে হবে, এমপ্লয়িজের
রেসপন্সিবিলিটি বুঝতে হবে। এইটা পড়ার জন্য পড়েন না, শিখার জন্য পড়েন। এখন আসেন পরে একটা প্রশ্ন, ইভ্যালুয়েট দ্য প্রসেসেস থ্রু হুইচ এথিক্যাল কন্ডাক্ট ক্যান বি ইনস্টিটিউশনালাইজড। ইনস্টিটিউশনালাইজ মানে হচ্ছে প্রাতিষ্ঠানিকীকরণ। তাহলে একটা প্রসেস বলেন যে প্রসেসের মাধ্যমে এই এথিক্যাল কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি, কন্ডাক্টর বলেন, বাসের কন্ডাক্টর আছে না, কন্ডাক্টরও একটা কি করে, কন্ডাক্ট করে, কি কন্ডাক্ট করে, ভাড়া তোলা নেওয়ার কাজটা কন্ডাক্ট করে। তাহলে এটা হচ্ছে কন্ডাক্ট মানে কি, চাল চলন, কাজ কাজ হ্যাঁ, আচরণ, এগুলো হচ্ছে কন্ডাক্ট। ঠিক আছে, তাহলে এথিক্যাল কন্ডাক্ট, এই এথিক্যাল, হ্যাঁ ওই কন্ডাক্টর, পরিবাহী, চালচলন, কাজ, একটা তো অনেকগুলো মিনিং। এইখানে বোঝাতেছে এথিক্যাল কন্ডাক্ট। এথিক্যাল কন্ডাক্ট মানে হচ্ছে আপনার, এথিক্যালের বাংলায় তো সমস্যা বোঝানো, মানে ওই নৈতিক কাজকর্ম আর কি। এইগুলার দ্বারা আমরা কিভাবে এই এথিক্যাল কন্ডাক্ট, যে মানে হচ্ছে যে এইটা আপনার এথিক্যাল কন্ডাক্ট, আপনার কোড অফ কন্ডাক্ট, একটা বলা হয় কোড অফ, যেমন আপনারা বলবেন এটা কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট মানে হচ্ছে আপনার রীতি নীতি চালচলনের কোড। কোড মানে হচ্ছে নিয়ম, বিধি। কোড মানে বিধি, মানে এটাকে বলে সংবিধিবদ্ধ। হ্যাঁ, ওই যে আপনাকে বলে না সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে সংবিধিবদ্ধ মানে কি, এইটা হচ্ছে বিধিটাকে, সংবিধিটাকে পরে বদ্ধ করছে, এই বদ্ধটা হচ্ছে কোড। মানে কোড আকারে বদ্ধ করে সংবিধিবদ্ধ মানে আপনার একত্রিত করে একটা বিধান হিসেবে তৈরি করা। হ্যাঁ, এই 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 জিনিসটা আর কি, কোড অফ কন্ডাক্ট, এই কন্ডাক্টটাকে সংবিধিবদ্ধ করা, মানে আপনাকে বিধান দ্বারা বদ্ধ করে দিছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এই কোড অফ কন্ডাক্ট, চালচলন, আচার আচরণ, রীতি নীতি, হ্যাঁ, কাজকর্ম, সব হচ্ছে কন্ডাক্ট। হ্যাঁ, তো আপনার তাহলে এই এথিক্যাল কন্ডাক্ট, হ্যাঁ, এথিক্যাল কন্ডাক্টটা দিয়ে কিভাবে আমরা এথিক্সটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারবো, আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপে নিয়ে আসতে পারলাম। বাচ্চারা দোকান খুলে দিব, কোনো দোকানদার থাকবে না, গায়ে রেট লেখা থাকবে, গিয়ে চকলেটটা কিনে 10টা টাকা রেখে আসবে, 10 টাকা ওর কাছে নাই, 20 টাকা দিয়ে 10 টাকা তুলে নিয়ে আসবে। হ্যাঁ, ও আবার 20 টাকা দিয়ে 50 টাকার নোটটি তুলে যেন না নিয়ে আসে। এই যে কাজগুলা, এই থেকে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে সততা কিভাবে এথিক্স নিয়ে আসতে পারি সেটা হচ্ছে বিষয়। হোয়াট ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, হোয়াট ফান্ডামেন্টাল হিউম্যান ট্রেটস আর রিকোয়ার্ড টু বি রেসপন্সিবল ইঞ্জিনিয়ার। একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার কি কি মৌলিক গুণাবলী থাকা দরকার? ফান্ডামেন্টাল, মৌলিক, হিউম্যান, মানবীয়, ট্রেটস, গুণাবলী, মৌলিক মানবীয় গুণাবলী, কি কি লাগবে একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, এটা আপনাকে জানতে হবে। আউটলাইন the ethical and professional obligations of engineers towards the clients. তার মানে আপনার যে ক্লায়েন্ট থাকবে, সেবা গ্রহীতা থাকবে, তাকে আপনি কি কি প্রফেশনাল, পেশাদারিত্ব দায়বদ্ধতা, আপনার পেশার দায়বদ্ধতা আপনার কি কি আছে, ইঞ্জিনিয়ার হিসেবে আপনার পেশাগত দায়বদ্ধতা কি কি আছে এই ক্লায়েন্টের প্রতি, সেটা হচ্ছে এইটার প্রশ্ন। এগুলো আপনাদেরকে আমরা উত্তর দিয়ে দিব, আপনি খালি ওগুলোকে পড়বেন আর লিখে দিবেন, যেটা তো আপনার জীবনের সাথে কানেক্টেড, ক্যারিয়ারের সাথে কানেক্টেড, সেই সাবজেক্টটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ডিসকাস দ্য মেজার্স দ্যাট ক্যান এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন। এই বুকিচুকি কথা এটা, কি কি পদক্ষেপ নিলে আমরা এনহ্যান্স, বাড়াতে পারি, কোয়ালিটি, গুণাবলী অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন, আমরা এই প্রকৌশলী পেশাটাকে কিভাবে আমরা এর গুণগত মান বাড়াইতে পারি এথিক্স এর জায়গা থেকে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কথাবার্তা, আর কিছু না। ঠিক আছে, হোয়াট ইজ মেন্ট বাই সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস। আপনার যদি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে যাচ্ছেন, হ্যাঁ, এটার মধ্যে আপনার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 10টা 40 বাজে, ক্লাস অফ করে দেন। না, প্রশ্নটা দেখে নেন আগে। আমি তো আপনাদেরকে 2 ঘন্টা পড়াবো বলছি সব সময়, এই জন্য তো 2-3টা ব্যাচকে একসাথে এনে দিচ্ছি। 1 ঘন্টা করে এটা হয় না আসলে, এটা তো দেখে নেন। হোয়াট ইজ মেন্ট বাই সেফটি স্যার অ্যান্ড আমাদের রিস্ক আগে ম্যানেজমেন্ট। হুম, আগে স্যার 2টা ক্লাস করছে, সেই 7টা থেকে অনেকে ক্লাস করতেছে, একটা না। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, ভাল লাগবে না, আপনারা আমার জন্য একটা আপনাদের ফ্রি ডেট সেট করেন। ঠিক আছে, মানে যেই যেই ডেটে আপনাদের ক্লাস নেই এরকম একটা ডেট সেট করেন।
হ্যাঁ, ওইরকম হয় আর স্যার, একটা সেকশন একদিন না একদিন স্যার ক্লাস থাকে। সেফটি এন্ড রিস্ক, হ্যাঁ, হোয়াট ইজ মিন বাই সেফটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে আপনার সেফটি মেজারমেন্ট কি আর রিস্ক ম্যানেজমেন্ট কি এগুলো আপনাকে জানতে হবে। আপনি আপনার আপনার অধিকার জানতে হবে ইঞ্জিনিয়ার হিসেবে, আপনার সেফটির অধিকার জানতে হবে, সেটা আমরা জানাই দিব। ডেসক্রাইব হাউ ইঞ্জিনিয়ার্স আর রেসপন্সিবল ফর এনশিওরিং সেফটি ইন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আপনার এটা থেকে আপনার আপনার অধিকার, এটা আপনার দায়, এটা আপনার অধিকার, এটা দায়। তাহলে আপনার একটা ইঞ্জিনিয়ার রেসপন্সিবল কি কি কারণে তার দায় হইতে পারে, এই সেফটি এনশিওর করা, নিশ্চিত করাতে আপনার কি কি দায় আছে। আর হোয়াট ইজ আ সেফটি চেকলিস্ট ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ার্স ইন মেইনটেনিং প্রজেক্ট সেফটি চেকলিস্ট। তাহলে আমরা একটা চেকলিস্ট দেখবো, 1 2 3 4 5। একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টটাকে আপনার সেফ রাখার জন্য আমাদের চেকলিস্ট কি কি হওয়া উচিত, এ বি সি ডি কি কি আছে, এই সবগুলো আমরা দেখবো। তো এইগুলাই হচ্ছে মূল প্রশ্নের উত্তর। এখন আমাকে বলেন, আমি 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি, আমাকে বলেন যে এগুলোর মধ্যে আপনাদের কি এমন কাজ যে কঠিন মনে হইলো, স্যার বা আপনাদের আপনাদের কাজে লাগবে না, এরকম বলেন। স্যার এই সাবজেক্টটা হচ্ছে স্যার আপনি যেভাবে আমাদের পড়াচ্ছেন কিন্তু আমাদের তো মাথায় আছে বা আমরা বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে কি স্যার ইংলিশে লিখতে হয় গ্রামাটিক্যাল এবং হচ্ছে সেন্টেন্স মেকিং এ আমাদের সমস্যা হয়ে যায়। থিওরিটিক্যাল সাবজেক্ট তো আমাদের খুবই কম থাকে ইঞ্জিনিয়ারিং এ, এটাই আর কি স্যার। পড়ো ভাই, তুমি সমস্যা পড়াশোনা নাই, করো। আপনারা খালি আমার কি পয়েন্ট ওয়ার্ড গুলো লিখে দিন। বলেই দিচ্ছি আপনাদের যে কোনো গ্রামার সমস্যা নাই, লিখে দিবি। গ্রামার গ্রামার কি বলে, এই যে গ্রামার মিস্টেক কনসিডার করে দিব, ঠিক আছে? স্যার এটা একটা নিয়ে বিষয় জানার ছিল ভালো স্যার। কারণ বলেন বলেন। স্যার এখন যে আমাদের কোয়েশ্চেন গুলা দেখালেন, এগুলো কি মিডের জন্য প্রিপারেশন নিব আমরা? আর স্যার এটা কি আলাদা করে